রাসেল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ ইখলাস শেখ বাপ্পি, রাজশাহী জেলার বাঘা থানার কলিগ্রাম থেকে বলছি। এবং তিনি দুটো ঘটনা পাঠিয়েছেন, যার মধ্যে একটি ঘটনা সিলেক্টেড হয়েছে, সেই ঘটনাটি হচ্ছে এটি। তাই তিনি লিখছেন যে আমি আবারও দুটা ঘটনা নিয়ে হাজির হলাম ভূত.com টিমের সাথে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার গ্রাম কলিগ্রামের ঘটনা। ঘটনাটি একজনের সাথে ঘটে না, তবে ঘটনা যাকে নিয়ে কেন্দ্র করে তার নাম আনেরা বেগম। তাকে সবাই দাদি বলে ডাকতো। তো মূল ঘটনায় আসা যাক। ঘটনাটি 1998 সালের। আপনারা সবাই ভালোভাবে জানেন যে 1998 সালে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল। তো আগেই একটা ঘটনায় বলেছি যে আমাদের গ্রামটি পদ্মা নদীর তীরে, অর্থাৎ পদ্মার শাখা নদীর পাশে, মানে আমাদের গ্রামটি পদ্মা নদীর পাশ দিয়ে চলে যাওয়া একটি গ্রাম। ঘটনাটি যখনকার, তখন আমাদের গ্রামটি আরো নিচু ছিল। তখন মানে অনেক নিচু থাকলেও এখন অনেকটা উঁচু হয়ে গেছে, বন্যার পানি আগের মতো আর ঢুকতে পারে না। তো তখন মানে 1998 সালে সেই বন্যায় আমাদের গ্রামেও পানি ঢুকে পড়ে। এমন কোনো বাড়ি নেই যেখানে পানি ঢুকে পড়েনি। আমাদের গ্রাম সহ আশেপাশের প্রায় সব গ্রামেই পানি ঢুকে যায়। তো ঘটনাটি যে দাদির সাথে ঘটে, তিনি ছিলেন একজন বিধবা নারী এবং তিনি ছিলেন বন্ধ্যা। তার মানে তার কোনো সন্তান ছিল না, আর ওনার বয়স ছিল প্রায় 65 থেকে 70 বছর। তিনি তার খাবারের চাহিদা মেটাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাহায্য চাইতেন এবং দিন শেষে যা পেতেন তা দিয়ে বাজার করতেন। এবং পাশেই বিশাল বিশাল আমের গাছ ছিল, মাঠের পর মাঠ বিস্তৃত গাছ, এক পাশ থেকে আর এক পাশ দেখা যেত না। এখন সেই বাগানের কিছু অংশ আছে, সেখান থেকে তিনি লাকড়ি সংগ্রহ করতেন এবং রাতে রান্না করতেন। আবার পরের দিন সেম কাহিনী। এভাবেই চলতে থাকে তার জীবন। তো সেই ভয়াবহ বন্যা গ্রামে ঢোকার পর তিনি তার বাড়ি থেকে বের হতে পারতেন না এবং তিনি তখন থেকে প্রায় না খেয়েই থাকতেন। গ্রামের কোনো মানুষ বা পৌরসভার পক্ষ থেকে কিছু আসলে তাই খেত। এভাবে প্রায় অনেক দিন কেটে যায়। সেই বৃদ্ধার ঘর থেকে কোনো সারা শব্দ আসে না। তাই কয়েকজন মিলে ওনার বাড়িতে গিয়ে দেখে ঘরে কেউ নেই এবং ঘরের ভেতর থেকে অনেক পচা গন্ধ আসছে। আর ওনার বাড়ি একটু নিচু হওয়ায় ওনার বাড়ির ভেতরে পানি উঠে গিয়েছিল। সবাই বৃদ্ধাকে না পেয়ে মনে করেন হয়তো বৃদ্ধা খাবারের জন্য অন্য কোথাও গেছেন। বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নেন। আসলে বৃদ্ধাটি অনেক দিন না খেয়ে থাকতে থাকতে অনেক দুর্বল হয়ে পড়েন এবং উনি ঘর থেকে বের হতে না পারায় এক সময় মারা যান। ওনার মৃত্যুর ঘটনাটা আমরা পরে জানতে পারি, আপনারাও জানতে পারবেন। এভাবে অনেকটা সময় কেটে যায়, তখন বন্যার পানিও শুকিয়ে যায়। অনেক দিন পর তখনকার সময়ে একটা পাগল ছিল আমাদের গ্রামে, ওর নাম ছিল ঝাড়ু পাগল। তিনি প্রায়ই বলতেন এই দাদি আনেরার সাথে নাকি তার মাঝে মাঝে দেখা হয়। দাদি নাকি তাকে বলে, তোরা সবাই মরবি, কাউকে শান্তিতে থাকতে দেব না। সবাই পাগলের পাগলামি মনে করে হেসে উড়িয়ে দেয়। তো একদিন হয় কি, তখন যারই সন্তান সম্ভবা হন, যিনি তারই সন্তান কোনো না কোনোভাবে মানে মিসক্যারেজ হয়ে যায় আর কি। একদিন এক অন্তঃসত্ত্বা নারী রাতে বাড়ি থেকে বের হয়, বাড়ির একটু দূরেই বাথরুম, সেই কারণেই বের হন তিনি। এবং সেদিন তার স্বামীকে অনেক ডাকাডাকি করেন তিনি, তারপর স্বামী ওঠেন না এবং তিনি একাই বাথরুমের উদ্দেশ্যে রওনা হন। এবং হঠাৎ করেই তিনি দেখেন যে চারিদিকে শব্দ টব্দ সবকিছু বন্ধ, নিস্তব্ধ একটা পরিবেশ। কিছুক্ষণ পর টয়লেটের ভেতর থেকে তিনি শুনতে পান দূর থেকে কেউ আসছে, পাতার উপর খসখস শব্দ। তিনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে কোন এক বৃদ্ধা মহিলা তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই তিনি টয়লেটের ভেতর থেকে দেখতে পান যে ওইটি একটি বৃদ্ধা মহিলা, যিনি 2 মাস আগে হারিয়ে গেছেন বা তার কোনো সন্ধান পাওয়া যায়নি বা তিনি মারা গেছেন। তারপর ওই দাদি ওনার টয়লেটের দরজায় খুব জোরে জোরে ধাক্কাতে শুরু করেন। উনি দরজার কোনো একটা ছিদ্র ছিল যেখান দিয়ে তিনি দেখতে পান, এবং দরজা ধাক্কা ছিল এবং তিনি বলেন যে তার খুব ক্ষুধা লেগেছে এবং তিনি তার বাচ্চাকে খেতে চান। অনেক দিন নাকি তিনি কিছু খাননি। এটা শুনে সে অন্তঃসত্ত্বা নারী অজ্ঞান হয়ে যান। এদিকে
তার স্বামী তাকে বিছানায় না পেয়ে খুঁজতে গিয়ে দেখেন তার স্ত্রী টয়লেটের ভেতরে পড়ে আছেন। তারপর হয়তো ভয় পেয়ে বা অন্য কোনো কারণে তার বাচ্চা সত্যি সত্যিই মিসক্যারেজ হয়ে যায়। এভাবে প্রায় 2 বছর গ্রামের কোনো মানুষের বাচ্চা হয়নি। যেই নারী অন্তঃসত্ত্বা হতো, কোনো না কোনোভাবে সে ক্ষতিগ্রস্ত হতো, বুড়িকে দেখতে পেত, এরকম একটা ব্যাপার ঘটতো তার সাথে। এটা যদি একজনের হতো তাহলে ব্যাপারটা হয়তো স্বাভাবিক একটা ঘটনা মনে হতো বা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে হতো। যখন গ্রামের সব মানুষ দেখলো এবং সেটা যখন একজনের সীমাবদ্ধ থাকলো না, সব অন্তঃসত্ত্বা নারী যখন সেই বৃদ্ধাকে দেখতে পায় এবং বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সত্যিই সেটা একটি ঘটনা। তাই গ্রামের বিভিন্ন মানুষ মিলে কবিরাজের কাছে যায়। একজন কবিরাজ আমাদের গ্রামে এসে বলে গ্রামে কোনো বদ জিনের নজর পড়েছে। তারপর তিনি গ্রামটিকে বন্ধ করে দেন। তারপর প্রায় 2 বছর 5-6 মাস আর কোনো সমস্যা হয়নি। ঠিক এতদিন পর এই সময়ে যাদের বাচ্চা জন্ম নিয়েছিল তারা সবাই ঠিকঠাক মতো তাদের বাচ্চা প্রসব করতে পেরেছেন। তখন আমার নিজের বড় চাচির এক মেয়ে সন্তান হয়। তো ওনারা অনেকদিন পর বাচ্চা পেয়ে অনেক খুশি। একদিন চাচি দুপুরবেলা রান্না বান্না করে ঘরের বিভিন্ন কাজ করতে করতে সন্তানকে শুইয়ে রেখে বাইরে যান। বাইরে থেকে হঠাৎ তিনি তার বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। দৌড়ে এসে দেখেন তার বাচ্চার পেটের মাংস কে যেন ছিঁড়ে খেয়ে চলে গেছে, আর পেট থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, আর বাচ্চার নাড়ি ভুঁড়ি সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কয়েক মিনিটের মধ্যে বাচ্চাটি মারা যায়। আমার বড় ভাইও সেখানে ছিল। চারিদিকে কি কষ্টের পরিবেশ তৈরি হয়েছিল তখন এটা বোঝানো যাবে না। অনেকদিন পর আমাদের পরিবারে একটা সন্তান আসে, কিন্তু সে মারা গেল। এইভাবে মারা গেল। এই ঘটনা কেন ঘটলো কেউ বুঝে উঠতে পারে না। এইভাবে আরো কয়েকটা বাচ্চার নির্মম মৃত্যু হয়। শেষ যে বাচ্চাটা মারা যায় তিনি আমার সম্পর্কে প্রতিবেশী চাচি হন, তার বাচ্চা। তিনি ঘটনার দিন বাইরে থেকে ঘরে ঢুকতেই দেখেন তার বাচ্চাটিকে ওই বৃদ্ধা মহিলা তার মাথা বাচ্চার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে কামড়ানোর মতো করে কিছু একটা খাচ্ছে। এই ঘটনা দেখে তিনি অনেক জোরে জোরে চিৎকার করেন। আশেপাশের মানুষজন কি হলো ব্যাপারটা দেখতে আসে, আর ওই চাচি ওনাদের সব খুলে বলেন। তখন গ্রামবাসী ভাবে বৃদ্ধা মহিলা হয়তো এখনো বেঁচে আছে এবং তিনি এই কাজগুলো করছেন। তারপর গ্রামে একটা মিটিং ডাকা হয়। সেই মহিলাকে ধরতে হবে, অর্থাৎ সেই বৃদ্ধাকে ধরতে হবে। 10-15 জনকে দায়িত্ব দেওয়া হয় এবং আমাদের চেয়ারম্যান চাচা আক্কাস আলীর বাড়িতে একটা মিটিং ডাকা হয়। যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও সেই মিটিংয়ে ডাকা হয় এবং যারা সন্তান সম্ভবা তাদেরকেও ডাকা হয়। আর এই সব ঘটনার জন্য গ্রামের ছোট থেকে বড় সবাই আতঙ্কিত ছিল। তাই ওই সব মহিলা তাদের সন্তান সহ আক্কাস সাহেবের বাড়িতে থাকে, আর সবাইকে বলা হয় কেউ যেন রাতে না ঘুমায়। আর এদিকে 10 থেকে 15 জন ওই বাড়ির চারপাশে বিভিন্ন ঝোপ ঝাড়ে কেউ বা গাছের ডালে বসে থাকে। তারা 9টা-10টা পর্যন্ত পাহাড় দিতে থাকে। রাত যখন ঠিক 12টা 30 তখন কয়েকজন দেখে দূর থেকে কেউ মাজা বাঁকা করে আসছে, ঠিক ওই মহিলার মতো। তারা আগেই বলে রেখেছিল কেউ যদি কোকিলের ডাক দেয় তাহলে যেন সবাই সেটা লক্ষ্য করে। তখন তাদের মধ্যে একজন কোকিলের ডাক দেয়, তখন সবাই চলে আসে এবং সবাই একই জিনিস দেখে। তারা দেখে ওই বৃদ্ধাটি ওই বাড়িটির দিকে যাচ্ছে। হঠাৎ কেন যেন সবাই একসাথে একই ঘটনা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। তারা সবাই কেন যেন একসাথে ঘুমিয়ে যায় এবং কেন ঘুমিয়ে যায় এই ব্যাখ্যা পাওয়া যায়নি। আপনাদের কাছে কোনো ব্যাখ্যা থাকলে আপনারা বলবেন। হঠাৎ ওই বাড়ির সব মহিলা দেখে তাদের মধ্যে একজনের বাচ্চার উপর কেউ বসে আছে এবং তখন তারা চিৎকার শুরু করে এবং অবয়বটি চলে যায়। তখন তারা সবাই দেখে যে বাচ্চাটির কোনো ক্ষতি হয়নি। তারপর এসব ঘটনার পর অনেকে আমাদের এই গ্রাম থেকে অন্য গ্রামে বা অন্য জায়গায় চলে যায়। আর যাদের উপর দায়িত্ব ছিল যে 15 জন, তাদের উপর গ্রামের মোড়লরা খেপে যায়, বলে তোমরা থাকতে কিভাবে ওই বুড়িটি আবার বাচ্চার উপরে হামলা করে। তারপর 15 জনকে বলে আমাদের আর একদিনও সময় নষ্ট করা যাবে না, ওই বুড়িকে ধরতেই হবে। সেই দিন রাতে তারা আবার পাহারা দেয় চেয়ারম্যান সাহেবের বাড়ি। সেই রাতে তারা দেখে আগের দিনের মতো ওই বুড়িটা আবার চেয়ারম্যান সাহেবের বাড়ির থেকে আসছে। তখন তারা চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে। তখন সেই বুড়িটি একটা বিকট আওয়াজ করে হাওয়ায় মিলিয়ে যায়। সকালে রাতের এসব ঘটনা সবাইকে বলা হয় এবং যিনি রাতে এসেছিল সে কখনোই মানুষ হতে পারে না, এটা তারা ধারণা করে, কারণ মানুষ হলে আমাদের ভেতর থেকে পালিয়ে যেতে পারত না।
তখন গ্রামবাসী আবার একটা মিটিং ডাকে। এতে সিদ্ধান্ত হয় আবার কোনো হুজুরকে ডেকে এর সমাধান নিতে হবে, না হলে এই গ্রাম ত্যাগ করতে হবে। ঠিক তখনই একজন বয়স্ক ভিক্ষুকের মতো নোংরা পোশাক পরে আছে এমন একজন কেউ তাদের ওখানে আসেন। তিনি বলেন, আমি এর সমাধান দিতে পারবো, তবে একটা শর্তে। আমাকে একটি অল্প বয়স্ক মেয়ে দিতে হবে, যেই মেয়েটির শরীরে আমি তাকে হাজির করব। তো সবাই ভাবে ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন, আমরা অল্প বয়স অর্থাৎ টিনেজার একজন লাগবে, এবং সেই টিনেজ একজনকে তার শরীরেই নাকি সেই বৃদ্ধাকে হাজির করা হবে। এই লোকটি কিন্তু গ্রামের কেউ চেনে না। তখন সবাই খুঁজে, আমার বাড়ি একটু 5 মিনিটের পথ, একটা বাড়ি থেকে একটা মেয়ের মাঝে ওই লোকটি সেই বুড়ি মহিলাকে হাজির করে এবং লোকটি প্রশ্ন করে তিনি কেন গ্রামের বাচ্চাদের সাথে এমন জঘন্য অপরাধ করছে। তখন মেয়েটির ভেতর থেকে বলে, 1998 সালে যখন বন্যা হয় তখন তো কেউ আমার খোঁজ খবর নেয়নি, আমি না খেতে পেয়ে মারা গেছি, তারপরও কেউ আমার খোঁজ নেয়নি, আমার লাশ কবর ও জানাজা হয়নি, আমার সাথে এমন অত্যাচার হয়েছে, তাই আমি গ্রামের কাউকে শান্তিতে থাকতে দেব না। তখন সেই লোকটি বলে, কি করলে তুমি শান্তি পাবে বলো, তাই করা হবে, এসব অবুঝ শিশুদের সাথে এমন জঘন্য অত্যাচার তুমি করো না। তখন সেই বৃদ্ধা মহিলাটি সেই যুবতীর কণ্ঠে বলে, আমার লাশটি এখনো আমার বাড়ির ঘরে মাটি চাপা পড়ে আছে, লাশটি তুলে জানাজা পড়িয়ে কবর দিলেই আমি শান্তি পাব। তখন তারা ওই বৃদ্ধা মহিলার ঘরের মাটি খুঁড়তেই কিছু হাড় পায় এবং জানাজা পড়িয়ে তাদেরকে কবর দেয়া হয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আর ওই লোকটি বলে, আমাকে আর কোনোদিন খুঁজে পাবেন না, তাই বলে তিনিও চলে যান। ওই লোকটি আবার কোনো জিন ছিল নাকি সেটা অজানা। তারপর থেকে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, তবে ওই বুড়ির বাড়ির পাশে গেলে নাকি অনেকে এখনো মাঝে মাঝে কান্নার শব্দ শুনতে পান। ঘটনাটা শেষ হয় 2006 সালে। এই ছিল আমাদের গ্রাম কলিগ্রামের এক ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি একটি সত্য ঘটনা, গ্রামের সবাই এই ঘটনা জানেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। এরপরে তিনি লিখেছেন, তার নাম মোহাম্মদ ইখলাস শেখ বাপ্পি, কলিগ্রাম, বাঘা, রাজশাহী, পদ্মা নদীর শাখা নদীর পাশের গ্রাম। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে জুজুর ঘটনাটা শুনেছেন না, অনেকটা সেরকম একটা ঘটনা অনেকদিন পরে পেলাম, যে ঘটনাটি এরকম বাচ্চাদেরকে খেয়ে ফেলার ঘটনা, বাচ্চারা হারিয়ে যাবার ঘটনা, এবং এরকম ঘটনা আমি বিশ্বাস করি আপনাদের কাছেও আছে। যদি থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠাবেন। আর আমাদের পাঠাতে হলে খুব সহজ একটা নিয়ম আছে, আপনারা জানেন সেটা, তারপরেও জানিয়ে দিচ্ছি। russell.booth.com@gmail.com এখানে পাঠিয়ে দেবেন। আমাদের সামনে আরো অনেক প্ল্যান রয়েছে, কিন্তু আমরা একটা বই বের করছি আপনাদের জন্য, খুব তাড়াতাড়ি আপনারা সেটা হাতে পেয়ে যাবেন। আরো বেশ কিছু জিনিস আমরা নিয়ে আসতে চাই আপনাদের জন্য, সেটাও আপনারা খুব দ্রুত হাতে পেয়ে যাবেন। সুতরাং বেশি বেশি ঘটনা পাঠান, যাদের ঘটনা ভালো হবে তাদের ঘটনায় স্থান করে নেবে সেই বইটিতে। এবং আশা করছি আপনাদের যদি পাশে পাই, আমরা সামনের দিকে এগিয়ে যাবই, কোনোভাবেই থামব না। চলুন চলে যাই আমাদের পরের ঘটনায়। এপিসোডে আজকে দুটো ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আশা করছি এই ঘটনা দুটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। ঘটনাটির সময়কাল 1992 কি 93 সাল। ঘটনাটির স্থান ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্রে। সঙ্গত কারণে যেখানে ঘটনাটি ঘটেছে, মানে স্পেসিফিকভাবে যার সঙ্গে ঘটেছে বা যাদের বাড়িতে ঘটেছে, তাদের নাম এবং ঠিকানা আমি বলতে পারছি না। মূলত ঘটনাটি ঘটেছিল 1992 কি 93 সালের কুরবানি ঈদের 7 দিন আগে থেকে। মোটামুটি এই 7 দিন আগে থেকে এই ঘটনাটির সূত্রপাত হয়। ঘটনাটি একজন খুব নাম করা, ওই সময়ের একজন খুব নাম করা প্রতিষ্ঠিত রাজনীতিবিদের বাড়িতে ঘটেছিল। সুতরাং বুঝতেই পারছেন কেন আমি ঠিকানা বলতে চাচ্ছি না। তো ওই যে যিনি রাজনীতিবিদ, তার বাবা বার্ধক্যে চলে গিয়েছিলেন। তিনি তার বাবাকে খুবই ভালোবাসতেন, আর বাবার কোনো কথা তিনি ফেলতেন না। তো ওই কুরবানি ঈদে ওনার ইচ্ছা ছিল যে বেশ কিছু গরু কুরবানি দেয়ার, কিন্তু ওনার বাবা বললেন যে যেহেতু ওনার বয়স হয়ে গিয়েছে,
সামনের কুরবানি ঈদ ওনার ভাগ্যে হবে কিনা এটা নিয়ে উনি খুব ওরিড ছিলেন, হয়তোবা আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন। এই জন্য তিনি তার সন্তানকে বলেন যে এবার তার সাধ্যের মধ্যে বেশ বড় একটি গরু যেন সে কুরবানি দেয়, মানে তার ছেলে কুরবানি দেয়। তো তিনি তার বাবাকে বললেন যে তুমি তাহলে গাবতলীর হাটে যাও, গাবতলীর হাটে গিয়ে তোমার যেই গরুটা ভালো লাগে সেই গরুটাই আমি কিনবো এবং কোনো দামাদামিও করবো না, যেটা ভালো লাগে সেটাই। তো সে তার বাবাকে নিয়ে গাবতলী হাটে চলে যায়। গাবতলী হাটে যাওয়ার পর বেশ অনেক তাগড়া, উঁচু এবং শক্তিশালী, রাগে সে ফসফস করছে এমন একটি গরু, ষাঁড় গরু ওই রাজনীতিবিদের বাবার ভালো লেগে যায়। ওই সময়ে ওই গরুটি, মানে 1992-93 সালের দিকে, ওই সময়টাতেই আপনারা চিন্তা করেন, ওই গরুটি 4 লক্ষ টাকায় কেনে। তখন কিন্তু 4 লক্ষ টাকার গরু যেন তেন গরু নয়। এখন যেমন বিভিন্ন ধরনের গরু, কোনোটার দাম চাই 60 লাখ, 70 লাখ, 80 লাখ, কিন্তু আসলে সেটার দাম এত না। তো ওই সময়ে 4 লক্ষ টাকার গরু মানে বুঝতেই পারছেন, আজ থেকে 30 বছরের বেশি সময় আগের। গরুটি যখন তার বাবার ভালো লাগে, এক দামে উনি গরুটি কিনে নিয়ে আসেন। ওনার বাবার ইচ্ছা ছিল যে 7 দিন ধরে তিনি গরুটির যতটুকু পারা যায় যত্ন করবেন, লোক তো আছেই বাড়িতে, তারা দেখাশোনা করবে এবং কুরবানি ঈদের দিন সকালে গরুটি জবেহ করবে। তো যাই হোক, যখন ওই বাড়িতে নিয়ে আসা হয়, বাড়ির চারদিকে কিন্তু উঁচু প্রাচীর ছিল এবং খুব শক্তপোক্ত গেট ছিল, কোনোভাবেই বাহিরের কোনো লোক সহজে ঢুকতে পারতো না। আর ভেতর থেকে বের হওয়ার জন্য অবশ্যই দারোয়ানের উপস্থিতি থাকতে হতো আর কি। এমনি বাড়ির সদস্যদের জন্য না, কিন্তু অন্যদের ক্ষেত্রেও যখন বাইরে বের হতো একটু চেকিং হতো কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা, এরকম আমি শুনেছি আর কি। বেশ টাইট সিকিউরিটি ছিল ঢোকা এবং বাহিরের সময়, বিশেষ করে বাইরের লোকজনের ক্ষেত্রে। তো এই বাড়ির ভেতরেই গরুটি রাখা হয়, গরুটি দেখাশোনা করার জন্য কয়েকজন লোকও রাখা হয়। মূলত একজন ব্যক্তি, তারই দায়িত্ব ছিল যে সে যেন মোটামুটি সবকিছু টেক কেয়ার করে, কারণ তার এই গরু ছাগল পালনে বেশ অভিজ্ঞতা ছিল। তো তাকে দায়িত্ব দেওয়া হয়, অন্যরা খাবার দাবার দিচ্ছিল এবং বলা হয় রাতের বেলা বিশেষ করে আপনি গরুটি দেখাশোনা করবেন, পাহারা দিবেন। প্রথম মোটামুটি 3-4 দিন তেমন কোনো সমস্যা হয়নি। 5 দিনের দিন রাতের বেলা হঠাৎ করে ওই লোকটি দেখে যে গরু যেখানে বাঁধা ছিল সেখানে গরু নেই। তো গরু নেই, কোথায় গেল? গরুর গলায় যে দড়ি ছিল সেই দড়িটাও নেই। তো উনি বাড়ির চারদিকে খোঁজেন যে গরুটি ওই দড়ি খুলে গিয়ে অন্য কোথাও ঘোরাফেরা করছে কিনা বাড়ির ভেতরে, কারণ বাইরে তো যাওয়ার কোনো উপায়ই নেই। কারণ উনি দেখছিলেন যে দারোয়ান ঘুমাচ্ছে, কিন্তু বাড়ির গেটটা খুব শক্তভাবে লক করা, সুতরাং গরু তো এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই। তাহলে বাড়ির চতুর্দিকে বিভিন্ন জায়গায় উনি খোঁজেন এবং খুঁজে নিশ্চিত হন গরুটি এখানে নেই। তখন উনি খুব ভয় পান, কারণ যেহেতু উনি দায়িত্বে ছিলেন, তাই দায়িত্বটা ওনার। উনি কি করেন, চিৎকার চেঁচামেচি শুরু করেন, এই গরু নাই, গরু নাই, গরু চলে গেছে। তো ওনার চিৎকারে দারোয়ানের ঘুম ভেঙে যায়, বাড়ির অন্য সদস্যদের ঘুম ভেঙে যায়। তো কি হয়েছে, সবাই চলে আসে, সবাই জিজ্ঞেস করে ঘটনা কি, বলে গরু নেই। তখন একজন বলে কই গরু নাই, কই ওই যে গরু। সত্যি গরু যেখানে বাঁধা ছিল গরু সেখানেই আছে। উনি তখন চিন্তা করে কি ব্যাপার, আমি নিজে ওখানে দেখলাম যে গরু নাই, আমি কয়েকবার করে খুঁজলাম, বাড়ির চারদিকে খুঁজলাম, গরু পেলাম না। এত বড় একটা গরু, এত দামি উঁচা লম্বা একটা গরু আমি চোখে দেখবো না? যাই হোক, বাড়ির সদস্যদের এই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার কারণে তাকে খুব বকাঝকা করে। তাই হোক, পরে সবাই আবার ঘুমিয়ে যায়। ওই রাতে আর কোনো সমস্যা হয় না। পরের রাতে মাঝ রাত প্রায় 2:30-3টা বা এরকম, মাঝ রাতেরও বেশি আর কি, হঠাৎ করে উনি দেখে যে গরু নেই। উনি কিন্তু ওই গরু যেখানে থাকে তার পাশেই একটা জায়গায় কিন্তু উনি থাকতেন, মানে ওনাদের জন্য ওই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছিল। তো উনি দেখেন গরু নেই, এই গরু নেই, গরু নেই।
সে তো খোঁজা শুরু করলো। প্রথমে কাউকে ডাক দেয়নি, কারণ গত রাত্রে তো এইভাবে ডাকাডাকি করে সবার মেজাজ বিগড়ে দিয়েছিল। এবার তিনি খুব ভালো করে খোঁজাখুঁজি করেন। তো খোঁজাখুঁজি করার পর উনি দেখে সত্যি গরু নাই। এবার তিনি আবার সবাইকে ডাকাডাকি শুরু করেন, চিৎকার চেঁচামেচি শুরু করেন, গরু পালিয়ে গেছে। সবাই যখন আবার এগিয়ে আসে, এসে দেখে গরু যেখানে ছিল সেখানেই আছে। এইবার তো তার অবস্থা খুব খারাপ, কারণ গত রাত্রে একবার চিৎকার চেঁচামেচি করেছে, এবারও চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু অকারণে। সবাই বুঝছে সেটা অকারণে, কিন্তু আসল ঘটনাটা কি এটা কেউ বুঝতে পারছিল না। তো সবাই তাকে আবারও বকাঝকা করে এবং বলে যে এরপর যেন এই ধরনের কোনো কিছু না ঘটে। এবং কেউ মানে মেজাজ খারাপ করে বলে যে রাত্রে কি কিছু নেশাবাড়ি করেছিলে নাকি, যে এইভাবে উদ্ভট জিনিস দেখছো। যাই হোক, উনি কখনো নেশাবাড়ি করতেন না, এমনকি বিড়ি সিগারেটও খেতেন না। যাই হোক, সবার মানে কটু কথা শুনে আবারও উনি শুয়ে পড়েন এবং এতটুকু নিশ্চিত হন, যাক গরু তো আছে। তৃতীয় দিন সকালবেলা উনি মালিককে বলেন যে আমি যেহেতু গরুটি রাতের বেলা দেখাশোনা করতে একটু সমস্যা হচ্ছে, আমার সাথে আরেকটা মানুষ দেন। তো বলে আচ্ছা ঠিক আছে, যাও, আরেকটা মানুষকে দায়িত্ব দিলাম, সেও রাতের বেলা তোমার সাথে গরু দেখাশোনা করবে। তো তৃতীয় রাতে যখন তারা দায়িত্ব পালন করছিল, তৃতীয় রাত কিন্তু একদম স্বাভাবিক ছিল, কোনো ঘটনা ঘটেনি। তো তৃতীয় রাতে যেহেতু ঘটনা ঘটেনি, চতুর্থ রাতে তখন এমনিতে বাড়ির মানে রাতের বেলা রাত জেগে পাহারা দেওয়া একটু কষ্টকর ব্যাপার। তখন ওই লোকটি বাড়ির মালিককে বলে যে মালিক, আমি তো পাহারা দিলাম, দেখেন আমি পাহারা দিলাম, গরুর কোনো সমস্যা হলো না, কিন্তু ও পাহারা দিলে এই ধরনের সমস্যা হয়। তার মানে আসলে সমস্যাটা ওর, গরুর না। তখন সবাই চিন্তা করে তাই তো, সে যখন পাহারা দিল ওই রাতে তো কোনো সমস্যা হলো না। তখন কি করে বলা হলো যে তুমি মানে ওই যে লোকটাকে পাহারা দিয়েছো তুমি পাহারা দিবা, অন্য লোককে দায়িত্ব দেবো না, দেখি এবার কি হয়। এবার যদি চিৎকার চেঁচামেচি করো তাহলে কিন্তু তোমার ভীষণ বিপদ আছে, বাড়ির মালিক তাকে বলে দিল। এবং যদি এসে দেখি যে সত্যি গরু আছে আর তুমি চিৎকার চেঁচামেচি করছো। যাই হোক, ওই রাত্রে উনি ভালো করে পাহারা দিচ্ছিলেন এবং একদম চোখ খোলা রেখেছেন যাতে করে ওনার ঘুম না আসে। এই কারণে উনি বিশেষ এক ধরনের মশলা জাতীয় খাবার মাঝে মাঝে খাচ্ছিলেন এবং মাঝে মাঝে পানও খাচ্ছিলেন যাতে করে ঘুম না আসে, যেহেতু বিড়ি সিগারেট খেতেন না। তো এরই মধ্যে উনি কোনো কারণে একটু অবচেতন মন ওনার হয়ে যায়, একটু বেখেয়াল হয়ে যান। তারপর উনি তাকিয়ে দেখেন গরু নাই। গরু নাই। এইবার যদি উনি চিৎকার চেঁচামেচি করেন তাহলে তো ওনার কি মানে অবস্থা হবে বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স। তো উনি এবার চিৎকার চেঁচামেচি না করে চিন্তা করেন যে যেভাবেই হোক গরু আমাকে খুঁজে বের করতে হবে, এটা কোথায় গেল। উনি বাড়ির চারদিকে খোঁজেন, প্রত্যেকটা আনাচে কানাচে খোঁজেন, কোথাও গরু খুঁজে পান না। এরপর উনি চিন্তা করেন যে কাউকে ডাকবো না, চিৎকার চেঁচামেচি করবো না, আমি এবার গেট খুলে দেখি যে গেটের বাইরে গরু আছে কিনা। উনি দারোয়ানকে ডেকে তোলেন, বলে গেট খোলো। তো দারোয়ান গেট খুলে দেন। দারোয়ানের কথা কিছু বোঝে নাই, যেহেতু উনি বলেছেন যে গরুর কোনো বিষয় মানে এটা না, অন্য কোনো বিষয়। তো দারোয়ান বলছে হয়তো রাতের বেলা কোনো কারণে তার বাইরে যেতে হতে পারে, এই জন্য গেট খুলে দিয়েছেন। তো গেট খোলার পর উনি দেখেন দূরে ওই গরুটি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। উনি চিন্তা করেন যে গরুটি বাইরে গেল কিভাবে, গেট তো আমি নিজে খোলালাম, তালাবদ্ধ গেট। এই গরুটি তো এরকম ছোট, যেটা পকেট গেট, এর ভিতর দিয়ে বাইরে যেতে পারবে না, এটি বের হওয়ার জন্য পুরো গেট খুলে যেতে হবে। আর উপর দিয়ে টপকানোর মতো ক্ষমতাও তো গরুর নেই। গরুটি বাইরে বের হলো কিভাবে? যাই হোক, এই কথা চিন্তা করছেন আর চিন্তা করছেন গরুটি গলায় যেহেতু দড়ি আছে, দৌড়ে গিয়ে দড়িটি ধরতে হবে। তো উনি দৌড়ানো শুরু করেন। যখনই গরুর কাছে গেছেন তখন গরুও দেয় দৌড়। উনি গরুর পিছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে উনি যে আসলে কোন দিকে যাচ্ছেন ওনার কোনো খেয়াল নেই, আশেপাশে কোনো খেয়াল নেই। ওনার খালি একটাই খেয়াল, ওই গরুটাকে ধরতে হবে। গরুটার পিছনে দৌড়াতে দৌড়াতে উনি ফিল করেন একটা সময় যে উনি পাকা রাস্তা থেকে একদম মেঠো পথে নেমে এসেছেন। আসলে ঢাকার যেই জায়গাটাতে এই ঘটনাটি ঘটেছিল ওই সময়টাতেই কয়েক কিলোমিটারের মধ্যে কোনো মেঠো পথ খুঁজে পাওয়াটা দুষ্কর ছিল, এমনকি অলিগলিও মেঠো পথের ছিল না, এমন একটা অবস্থার কথা বলছে। তো সে তো দৌড়াচ্ছে,
দৌড়াতে দৌড়াতে একটা সময় সে ফিল করে যে সে যেদিক দিয়ে দৌড়াচ্ছে তার দুপাশ দিয়ে আম গাছ রয়েছে এবং গাছ ভর্তি আম। কিন্তু মজার বিষয় হলো যে সে যেদিক দিয়ে যাচ্ছিল ঢাকার ওই জায়গাটাতে কোনো আম গাছ বা আম গাছের বাগান নেই। আর আরো একটা মজার বিষয় হলো এবং অদ্ভুত ব্যাপার হলো যে ওই সময়টা কোনো আমের সিজন ছিল না, টোটালি সিজনবিহীন সময় ছিল। কিন্তু এই বিষয়টাতে আসলে ওনার মাথায় নেই যে উনি কোন দিকে যাচ্ছেন, কি করছেন। উনি গরুর পিছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে উনি একটা ছোট্ট কালভার্টের উপর উঠে পড়েন। সেদিক দিয়ে আগাবেন, হঠাৎ করে দেখেন যে বিশাল আকৃতির একটা পা দেখা যাচ্ছে। তো উনি চিন্তা করেন যে এটা কি পা না অন্য কিছু। তো যেহেতু রাত্রে দৌড়াচ্ছেন চোখে কিন্তু উল্টাপাল্টা দেখতেই পারেন। উনি দেখলেন যে না, এটা মানুষের মতো একটা বিশাল আকৃতির পা। এই পাটি আকাশের দিকে উঠে গেছে, মানে পা দেখা যাচ্ছে কিন্তু বডিটা দেখা যাচ্ছে, তার মানে শরীরটা এত বড় এবং উপরে যতটুকু উঠছে আবসা হয়ে যাচ্ছে আর কি, মানে পায়ের উপর দিকটা আস্তে আস্তে আবসা। মানে অনেক সময় রাতের বেলা একটা সময় উপর দিকে তাকালে তার কিছু দেখা যায় না, যেমন গাছের দিকে তাকালে গাছের উপরের অংশ দেখা যায় না। তো যাই হোক, উনি বুঝতে পেরেছেন যে এটি ভয়ানক কিছু, কিন্তু ওই ভয়ের থেকে ওনার মনের ভিতর বেশি ভয় যেটি কাজ করছে সেটি হলো যে ওই রাজনীতিবিদের বাবার শখের গরু, এটা উনি খুব শখ করে ছেলের কাছে আবদার করে এটি কিনিয়েছিলেন অনেক টাকা দিয়ে। এই গরুটি যদি সে হারিয়ে ফেলে তাহলে তার আর নিস্তার নেই, ভয়ানক শাস্তি পেতে হবে। সুতরাং জিন ভূতের ভয় পরে আগে গরুকে ধরতে হবে। উনি গরুর পিছনে ছুটতে থাকেন। তো গরুটা কি হয়, ছোটে সে যখন একটু কাছাকাছি চলে আসে তখন আবার দৌড় দেয়, এইভাবে চলছে। ওই গরুটি দৌড়াতে দৌড়াতে একটি বট গাছের নিচ দিয়ে চলে যায়। সে যখন বট গাছের নিচ দিয়ে যাবে তখন হঠাৎ করে সে দেখে বট গাছের উঁচু একটা ডাল থেকে লম্বা দুটি পা ঝুলিয়ে দেয়া এবং ওই ডালের উপরে একটি ভয়ানক চেহারার একটা অবয়ব বসে আছে। ভয়ানক তার চেহারা। সে ওইদিকে যাওয়ার সময় জিনিসটার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে সে ভয় পায়। আর ওই অবয়বটি হাতের ইশারায় বলে ওঠে, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, আর এক চুলো আগাবি না। কিন্তু সে এই ভূতের ভয় থেকে মানুষের ভয়টা বেশি পেতে থাকে, তার মালিকের ভয়। সে এই বিষয়টিকে উপেক্ষা করে গরুর দিকে দৌড়ায়। এইবার সে গরুর গলার দড়িটি ধরতে সক্ষম হয়। যখনই ধরতে সক্ষম হয় গরু আর এক চুলো দৌড়ায় না, থেমে যায়। এবং ফেরত আসার পথে সে ওই বট গাছের ওই জিনিসটাও আর দেখে না। তারপরে কালভার্টের কাছে এসে সে ওই পাও আর দেখে না, যে পাটা দেখা গিয়েছিল শুরুতে। সে যখন ওইদিক দিয়ে ফিরছিল, ফেরার পথে সে দেখে ওই যে সেই আম গাছগুলো তখনও আছে, বড় বড় আম ধরে আছে। তখন তার খেয়াল হয়, আরে এখন আম গাছে আম এলো কোথা থেকে? এখন তো আমের সিজন না। উনি চিন্তা করছে, আর ঢাকা শহরে এরকম আম গাছ এরকম তো এই আশেপাশের এলাকায় তো থাকার কথা না। উনি চিন্তা করছেন হয়তো বা গরুর সাথে দৌড়াতে দৌড়াতে বেশ অনেক দূর চলে এসেছেন। তো উনি আগাচ্ছেন। এরপরে তিনি আশেপাশের দিকে আরেকটু খেয়াল করেন। তিনি খেয়াল করেন আশেপাশে ওনার চোখ যতদূর যায় কোনো বৈদ্যুতিক বাল্বের আলো দেখা যাচ্ছে না। অবাক ব্যাপার, ঢাকা শহরে এত রাত্রে কোনো না কোনো আলো তো দেখা যাওয়ার কথা। অনেক সময় খেয়াল করা যায় যে অনেক দূরে যদি কোনো এলাকা থাকে, সেই এলাকায় যদি বাতি জ্বলে তখন কিন্তু আকাশের দিকে এক ধরনের আলোক রশ্মি বা আভা ছড়িয়ে পড়ে। আপনারা অনেক খেয়াল করবেন লিসেনার্স, রাত্রেবেলা কিন্তু এরকম দেখা যায়। সেটিও দেখা যাচ্ছে না। তখন উনি কোথায় চলে এসেছেন উনি ভাবছেন আর এগিয়ে যাচ্ছেন। উনি পথ দিয়ে যতটুকু এগিয়ে যাচ্ছেন উনি আশেপাশে কোনো ঘরবাড়ি দেখতে পাচ্ছেন না। ডানে বায়ে কখনো ধুধু প্রান্তর, কখনো শুধু ফসলি মাঠ এমন দেখতে পাচ্ছেন। এভাবে একসময় ফজরের আজান হয়ে যায়, কিন্তু উনি পথ খুঁজে পাচ্ছেন না। কিন্তু গরুটি ওনার সাথেই আছে, গরু একদম শান্ত স্বাভাবিক। তো উনি যখন
ফিল করেন যে সকাল হয়ে গেছে, এবং ফজরের আজান হওয়ার পর যখন একটু আলো ফুটতে শুরু, কিছু মানুষ মসজিদের দিকে যাচ্ছিল। তাকে জিজ্ঞেস করেন যে ও ভাই, ওই এলাকাটা কোন দিকে, মানে ঢাকার যে এলাকাটা। তখন তারা খুব অবাক হয় এবং বলে, ঢাকা, তুমি তো ঢাকা যাবা? বলে, হ্যাঁ আমি তো ঢাকাতেই আছি। ওই এলাকাটা কোন দিকে? না, তুমি তো ঢাকায় নাই। ঢাকায় নাই মানে আমি কোথায়? বলে, তুমি তো পঞ্চগড় জেলায়। তখন উনি বলেন যে তোমাদের মাথা তো ঠিক আছে তো, আমি পঞ্চগড় জেলায় মানে আমি তো এই কিছু সময় আগে বের হইলাম আমার মালিকের বাসা থেকে গরু খোঁজার জন্য, এই যে গরু ধরছি দেখো। বলে, হ্যাঁ ঠিক আছে, গরু তো ঠিক আছে, গরু অনেক স্বাস্থ্যবান, এই তল্লাটে এরকম কোনো গরু নাই, বা আশেপাশের কয়েকটা জেলায় এত উঁচা লম্বা গরু আছে কিনা সন্দেহ, কিন্তু এটা পঞ্চগড়। দুইজনের সাথে কথা কাটাকাটি হতে থাকে। একটা সময় একটা লোক ওই লোককে বলে ওঠে, মানে পাহারাদার লোকটাকে বলে ওঠে যে তুমি মিয়া রাতের বেলা মনে হয় বেশ নেশাপানি করেছো বা সারা রাত ঘুমাই নাই, এই জন্য উল্টাপাল্টা জিনিস বলতেছো। বলে যে না, আমি ঢাকা থেকে আসছি। লোকজন বিশ্বাসই করে না। আচ্ছা, আসতে পারে, কিন্তু ওই পাহারাদার যেহেতু বিশ্বাস করছিল না সে পঞ্চগড়ে আছে, তখন পাশের একটি দোকানের সাইনবোর্ড ওই কয়েকজন লোক দেখায় যে দেখো তো সাইনবোর্ডের নিচে কোন এলাকার নাম লেখা আছে। তখন তারা দেখে সত্যি সেখানে পঞ্চগড়ের একটি সীমান্তবর্তী এলাকার নাম লেখা আছে। উনি তো ভীষণ অবাক হয় যে এটা কিভাবে সম্ভব। আমি কিছুক্ষণ আগে দৌড় দিলাম গরুর পেছনে, দৌড়ে দৌড়াতে হঠাৎ দেখলাম মাটির রাস্তা, তারপর এরকম এরকম, কিন্তু পঞ্চগড় কিভাবে চলে আসলাম, তাও পঞ্চগড়ের সাইডে এই এলাকায়। তখন ওই লোকগুলিকে উনি বলছেন যে এদিক দিয়ে আসলাম, দেখলাম যে অনেক আম গাছ, আপনাদের এখানে আম গাছে এখনো আম ধরছে, আমাদের এলাকায় তো আম গাছে কোনো আম নেই। বলে, আম গাছে আম দেখলা কোথায়? আম গাছ আছে ঠিক আছে, কিন্তু আম তো এখন নাই। তো উনি বিশ্বাসই করে না। পরে কিছুটা হাঁটতে হাঁটতে ওনাদের সাথে গিয়ে সত্যি দেখে আম গাছ আছে কিন্তু আম নাই। উনি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন এবং নিজেকেও বিশ্বাস করতে পারছেন না যে ওনার সাথে কি ঘটছে। আসলে কি সত্য উনি যা দেখেছে রাতের বেলা আম? নাও হতে পারে, উনি চিন্তা করেন যে নাও হতে পারে। এদিকে উনি তো পঞ্চগড়ে আছেন। তখন অন্য লোকরা জিজ্ঞেস করছে আপনি কার বাড়িতে যাবেন। বিশেষ করে শুরুতেই কিন্তু ওনাকে জিজ্ঞেস করেছিলেন আর কি, গ্রামের লোকজন তো একে অন্যকে জিজ্ঞেস করে আপনি কোন বাড়িতে যাবেন, কোন বাড়ির আত্মীয়। তো তখন উনি যখন ওই নাম বলেছিলেন তখন সবাই অবাক হয় যে হ্যাঁ, ইনি তো ঢাকায় থাকেন এবং খুব নাম করা একজন রাজনীতিবিদ, পেপার পত্রিকায় তার নাম আমরা পড়েছি। ওই সময় তো আর আসলে এরকম টেলিভিশন এতটা ছিল না, বিটিভি ছিল তখন, আর এরকম স্যাটেলাইট টেলিভিশনগুলো তো বা টিভি চ্যানেলগুলো তো এরকম ছিল না, ডিশ সংযোগ ছিল না। তখন লোকজন বলে যে ঠিক আছে, আপনাকে টেলিফোন যেখানে আছে সেইখানে গিয়ে যোগাযোগ করতে হবে। তারা ওখানে উপজেলা একটা অফিসে নিয়ে যান যেখানে টেলিফোন সংযোগ ছিল। তো টেলিফোন গাইড দেখে ঢাকার ওই রাজনীতিবিদের বাড়ির ফোন নাম্বারটি, মানে টেলিফোন নাম্বারটি বের করে সেই ফোন থেকে ওই বাড়িতে ফোন দেয়। ফোন দেওয়ার পর বাড়ির লোকজন অবাক হয়ে যায়, তুমি রাতের বেলা ঘুমালা, তুমি পঞ্চগড় গেলা কিভাবে, এও কি সম্ভব? তিনি বলেন হ্যাঁ, গরুকে দাবড়াতে দাবড়াতে পঞ্চগড় চলে আসছি। বাড়ির লোকজন বিশ্বাসই করে না যেটা পঞ্চগড়, এটা কিভাবে সম্ভব। তখন ওই পাশের যেই মানে লোক ছিল ওই অফিসের, বলে তুমি তার কাছে যাও, আমি তার সাথে কথা বলবো। সে বলে হ্যাঁ, এটা পঞ্চগড়। ওই লোক পঞ্চগড় ভাষায় কথা বলছে এবং সত্যি টেলিফোন এক্সচেঞ্জে তারা যোগাযোগ করে দেখা গেল, মানে তারা দেখে যে এই ফোনটি আসলে পঞ্চগড় থেকে এসেছিল। ওই সময়টাতে আসলে টেলিফোন ব্যবস্থা কিন্তু এরকম ডিজিটালাইজড হয়নি আমার জানা মতে, মানে কিছু কিছু জায়গায় ডিজিটালাইজড সব জায়গায় হয়নি। তখন এক জেলার সাথে আরেক জেলায় কথা বলতে গেলে এরকম কানেক্ট করতে হতো ম্যানুয়ালি। তো তখন টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে তারা জানতে পারে সত্যি এই কলটা পঞ্চগড় থেকে এসেছে। কি আর করা, দ্রুত ঢাকা থেকে একটি ছোট্ট ট্রাক নিয়ে কয়েকজন রওনা দেয় এবং তারা পঞ্চগড় গিয়ে পৌঁছায়। ঈদের তখন কিন্তু মাত্র 2 দিন বাকি, এমন একটা সময় ঘটনা ঘটেছে। পঞ্চগড় গিয়ে পৌঁছানোর পর সত্যি দেখে সে পঞ্চগড় আসে এবং গরুটি নিয়ে আসে। সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয়। তারা যখন বাড়িতে মানে ফিরছিল, এর মধ্যেই ওই যে রাজনীতিবিদের যিনি বাবা, তিনি ওই তার ছেলে রাজনীতিবিদকে বলেন যে বাবা, এই গরুটি কোরবানি দেওয়ার দরকার নেই,
তুমি আবার গাবতলী ঘাটে যাও, তোমার সামর্থ্যের মধ্যে যেটা ভালো মনে হয়, দামাদামি তো করবা, কিন্তু ওইভাবে বেশি দামে কিনতে হবে এমন কোনো কথা নেই, যেটা ভালো মনে হয় সেরকম একটা গরু কিনে নিয়ে আসো। তো সত্যি যান এবং একটা গরু কিনেও নিয়ে আসেন, এবং ঈদের দিন সকালবেলা ওই পরবর্তীতে কিনে নিয়ে আসা গরুটি কুরবানি দেওয়া হয়। আর ওই যে আগের যে গরুটি বাড়িতে নিয়ে আসা হয় ওটা বেঁধে রাখা হয়। বেঁধে রাখার পর সকালবেলা ওই লোকটি, যিনি ওই রাজনীতিবিদের বাবা, তিনি তার ছেলে ওই রাজনীতিবিদকে বলেন যে এই গরুটি যত দ্রুত সম্ভব তুমি নিয়ে যাও এবং সুন্দরবনে এটা ছেড়ে দাও। কেন সুন্দরবনে ছাড়তে হবে, কেন? কিন্তু বাঘে খেয়ে ফেলবে। বলে বাঘে খাক, শিয়ালে খাক, নেকড়েতে খাক, হায়নাতে খাক, বা যাই কিছু হোক না কেন, গরুটি অবশ্যই সুন্দরবনে ছেড়ে দিতে হবে। এখন বাবা এত কিছু রাখে কেন সুন্দরবনের কথা বলবে? এটা তার ছেলের মাথায় ঢুকছে না। যাই হোক, যেহেতু বাবা নির্দেশ করেছেন, সেই ব্যবস্থাই নেওয়া হলো। কয়েকজন লোককে দিয়ে আবার ট্রাকে করে প্রয়োজনীয় রসদ সামগ্রী গরুর জন্য দিয়ে সেটা সুন্দরবনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তারা এই গরুটি খুলনায় নিয়ে যান। খুলনা থেকে ওখানে বন বিভাগের কিছু কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। বন বিভাগের কর্মকর্তারা অবাক হন যে গরু তো আসলে সুন্দরবনে এরকম, সে তো সুন্দরবনের প্রাণী না, তো একে ছেড়ে দিলে তো বাঘে খেয়ে ফেলবে। বলে যে এটা আপনারা সুন্দরবনে ছেড়ে দেবেন। যেহেতু ওই নাম করে একজন পলিটিশিয়ান উনি এটা পাঠিয়েছেন, এবং তারা যোগাযোগ করে নিশ্চিত হন ওই পলিটিশিয়ানের সাথে যে হ্যাঁ আসলে এটা পলিটিশিয়ানেরই নির্দেশ যে এরকম একটা অদ্ভুত কিছু ঘটনার প্রেক্ষাপটে গরুটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হোক। যাই হোক, তারা তাদের কাজ করে ছেড়ে দেয়, কিন্তু এরপরে গরুর ভাগ্যে কি হয়েছে না হয়েছে কেউ সেটা দেখতে চায়নি। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার বেশ কিছু বিষয় বাকি রয়েছে। সেটি হলো ওই রাজনীতিবিদের বাবা, তিনি ওই রাজনীতিবিদকে বলেন যে টানা বেশ কিছু রাত আমি স্বপ্নে আমি দেখেছি যে ওই গরুটি আমার কাছে এসে কান্নাকাটি করছে এবং কোনো একটা অবয়ব আমাকে বলছে এই গরুটি কুরবানি দিস না, একে ছেড়ে দে। তো উনি বৃদ্ধ মানুষ ছিলেন, রাত্রে স্বপ্ন কি দেখতেন সকালে উঠে অনেক ক্ষেত্রে ভুলে যেতেন, কাউকে যে কিছু বলবেন এটি তার মাথায় ছিল না। এরকম টানা উনি স্বপ্ন দেখছিলেন, কিন্তু উনি বুঝতে পারছিলেন না, সকালে উঠে কিছু বলতেও পারছিলেন না। বিষয়টা আসলে উনি অস্বাভাবিকভাবে নেননি। আর মুরব্বী মানুষ ছিল, ভুলে যেতেন খুব দ্রুত সবকিছু। তখন ওনার এই ঘটনাটা যখন ঘটছিল, এর মধ্যে দিয়ে কিন্তু ওই গরু মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিল, আবার পরে পাওয়া যাচ্ছিল। এর মাধ্যম দিয়ে আসলে তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে এই গরু রিলেটেড ব্যাপারগুলোতে সমস্যা রয়েছে, কিন্তু তারপরে ওনার মনে পড়ছিল না। মূলত এর পরেই ওই গরুটি হারিয়ে যায়। আর মূল যে কারণ এই গরুটির যে এত সমস্যা, সেটা হলো যে এই গরুটি মূলত ওই সুন্দরবন এলাকারই আশেপাশের কোনো একটি জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। একজন ব্যাপারী উনি কিনেছিলেন কোন এক গৃহস্থের কাছ থেকে। ওই গৃহস্থ এই গরুটাকে পেলে পুষে বড় করেছিলেন বিক্রির জন্য, কুরবানি ঈদের জন্য আর কি। তো ওই গৃহস্থ কি কাজ করেছিলেন, তিনি একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে গিয়ে বলেন যে আমার গরুটি তো এমনি অনেক তাজা, সুস্থ স্বাভাবিক, কিন্তু এই গরুটি নড়াচড়া করে কম। যদি এই গরুটি হাটে নিয়ে গেলে বেশ তাগড়া তেজস্বী ভাব দেখায়, তাহলে দাম ভালো পাওয়া যাবে। কিন্তু এরকম যদি চুপ হয়ে বসে থাকে, সবাই মনে করবে যে গরুটির কোনো অসুখ আছে, তাহলে কেউ কিনবে না। তখন তান্ত্রিক বলে কোনো সমস্যা নেই, আমার অধীনে থাকা একটা জিনকে আমি এর মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। ও ভিতরে থেকে ওই গরুটির মধ্যে এক ধরনের শক্তি সঞ্চার করবে, দৌড়ঝাঁপ করার চেষ্টা করবে, নড়াচড়া করবে, যাতে করে দেখা যায় যে সে খুব শক্তিশালী। তো এর বিনিময়ে তান্ত্রিককে কিছু টাকা পয়সা দেয়, এবং তান্ত্রিক বলে যে কুরবানি ঈদের দিন সকাল পর্যন্ত এই জিনটি এর মধ্যে থাকবে, কিন্তু এরপরে বের হয়ে যাবে এবং আমি তাকে বের করে নিয়ে আসবো। আমি ছাড়া ওই জিনটাকে আবার কেউ বের করতে পারবে না। আর কুরবানি ঈদের দিন সকালবেলাই বা ভোরবেলাতে এই জিনটাকে বের করে ফেলা হবে। তা না হলে যদি এই জিনটা থাকা অবস্থায় গরুকে কুরবানি দেওয়া হয়, তাহলে জিনটা মারা যাবে। এখন সমস্যা হলো
যে একজন হুজুরের কাছে গিয়েছিলেন, ওই যে ওই রাজনীতিবিদের বাবা, সেই হুজুর পরবর্তীতে এই বিষয়গুলো বলেন এবং মানে মূল যে ব্যাপারটা কাজ করে, মানে সমস্যাটা প্রকট হওয়ার পেছনে, সেটা হলো যে ওই গরুটি কিনে আনার মোটামুটি 2-3 দিন পরেই ওই যে তান্ত্রিক, সে তো অনেক বয়স ছিল, সে স্বাভাবিকভাবে মারা যায়। এখন সে যখন মারা গিয়েছে তখন সমস্যাটার সূত্রপাত হয়, মূলত মানে বিষয়টা প্রকট আকার ধারণ করে। সেটা হলো ওই যে রাজনীতিবিদ যিনি যেই গরুটি কিনেছিলেন, এখন ওই গরুটির মধ্যে যে দিন চালান করেছিল যে তান্ত্রিক, ওই তান্ত্রিকই শুধু ওই গরুর মধ্যে থাকা জিনটিকে বের করতে পারত। এছাড়া অন্য কেউ ওই বিষয়টি সলভ করার কোনো পদ্ধতি জানতেন না। এখন যেহেতু ওই তান্ত্রিক মারা গেছে, তখন কি ভয়ানক অবস্থা হবে, তখন তো ওই জিনটি আর বের হতে পারছে না। এখন ওই জিনের যে আত্মীয় স্বজন, তারাও তো ওই জিনটির বিষয়ে খুব ওরিড। এখন কি হবে? সমস্যা একটাই, একে কুরবানি দিতে দেওয়া যাবে না, যার কারণে এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। এবং শেষ পর্যন্ত যখন দেখা গেল কোনো উপায় নেই, তখন এই গরুটিকে ওই দুষ্টু জিন বলবো না, আসলে জানি না তারা দুষ্টু ছিল না ভালো ছিল, দুষ্টু তো ওই তান্ত্রিক ছিল আর কি। তো তারা ওই গরুটিকে গেটের বাইরে কোনোভাবে বের করে নিয়ে আসে এবং ওই গরুটির উপর তারা যে কোনো শক্তি প্রয়োগ করে ওই জিনটাকে বের করে নিয়ে আসবে এই উপায় তাদের ছিল না, কিন্তু তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছিল যে যেন ওই জিনটি বের হতে পারে বা কোনো একটা সমাধান হতে পারে। তো এই কাজগুলো মূলত ওই জিনের আত্মীয় স্বজনরা করছিল। এবং সে যখন বের হয়ে যায়, তখন ওই যে ওই লোকটি, বাড়ির যে আরেকজন পাহারাদার যিনি গরুর দায়িত্বে ছিলেন, সে বুঝে ফেলে যে গরু পাওয়া যাচ্ছে না। তখন সে গেট খুলে যখন বাইরে বের হয়েছে, তখন সে গরুটি দেখতে পায়। আর যখন তার নজর একবার পড়ে গেছে, দুষ্টু জিনেরা, বারবার দুষ্টু বলছি কারণ আমরা সবসময় দুষ্টু জিনি বলে থাকি, ওই জিনেরা তখন ওই গরুটিকে তার চোখে মানে আড়াল করতে পারছিল না, কিন্তু ওই গরুটিকে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বিভিন্নভাবে। কিন্তু গরুর পেছন পেছন থাকার কারণে কোনো না কোনোভাবে ওই লোকটিও ওই মায়াজালে পড়ে এক মানে টাইম ট্রাভেলের মতো এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছিল দ্রুত। এটা কিভাবে সম্ভব হয়েছে, এটা হয়তো ওই জিনেরাই বলতে পারবে, আমরা বলতে পারবো না। আর প্রথম যেইবার ঘটনাগুলো ঘটেছিল, তখন ওই গরুটিকে তারা অদৃশ্য করেছিল, তখনও গেটের বাইরে নিয়ে যাওয়ার আগেই সে বুঝতে পেরেছিল যে গরুটি এখন আর নেই গো। আর এই কারণে সে যখন মানে খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, জিনরা তাদের রিচুয়ালের মাধ্যমে ওই গরুটিকে দেয়াল টপকাতে পারেনি। এই জন্য প্রথম কয়েকবার তারা ব্যর্থ হয়। থার্ড টাইম যখন দুইজন পাহারায় বসায়, তখন তারা কোনোভাবেই সেটা করতে পারেনি। পরবর্তী যখন আবার পাহারায় আসে, তখন তারা যে কোনো মূল্যে এই কাজটি করতে সক্ষম হয় এবং করেও, কিন্তু ওই পাহারাদার দেখে ফেলার কারণে এবং বাইরে বের হওয়ার কারণে তারা এই সমস্যার সমাধান করতে পারছিল না। এবং ভয় ভীতি দেখে, যেমন ওই কালভার্টের উপরে বিশাল আকৃতির পা, লম্বা পা, তারপরে বট গাছের উপর থেকে পা ঝুলিয়ে বসে থাকা ভয়ানক চেহারার একটি জিনের সুরত ধরে তাকে বলা হচ্ছিল বা ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরেও সে ভয় পাচ্ছিল না। বইটিকে ধরে ফেলে এবং তারপরের ঘটনা তো আমরা জানি। এটি ওই রাজনীতিবিদের বাবা পরে এক হুজুরের কাছ থেকে জানতে পারেন যে এই ছিল মানে ঘটনা। তো গরুটি সুন্দরবনে ছেড়ে দেওয়ার পর গরুর ভাগ্যে কি হয়েছে, ওই জিনটি বের হতে আদৌ পেরেছিল কিনা, তা কেউ বলতে পারে না। ওই রাজনীতিবিদের মানে বাবা, উনি মারা গিয়েছিলেন। আর ওই রাজনীতিবিদও 2004 কি 5 সালের দিকে উনি স্বাভাবিকভাবে মারা যান। তারও বয়স হয়েছিল, কিন্তু উনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, গরুকে আসলে মানে তাগড়া দেখানোর জন্য বা তাকে শক্তিশালী দেখানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করে তার মধ্যে জিন ঢুকিয়ে এটি গরুর হাটে নিয়ে যাওয়া মানে সম্ভব, এই ঘটনা আমি না শুনলে আমি এটা জানতে পারতাম না। আর ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছি। আর এই যে যিনি পাহারাদার ছিলেন, তিনি মূলত এই ঘটনাটি তার নাম প্রকাশ না করার শর্তে এবং যেই বাড়িতে ঘটেছিল সেই বাড়ির অ্যাড্রেস, কোন রাজনীতিবিদ, এই বিষয়গুলো ডিটেলসে না বলার শর্তে এই ঘটনাটি আমাকে বলেছিলেন। তা আশা করছি
এই বিষয়গুলো অনেক বিষয় মানে যেগুলো আসলে অমীমাংসিত। কেন সে মানে ওই গরুর সাথে সাথে সেও এরকম ভিন্ন ভিন্ন জায়গায় চলে যেতে মানে এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ভিন্ন জায়গায় চলে যেতে সক্ষম হলো। তারপরে চিন্তা করেন যে সেখান থেকে আবার এত দূর আবার ট্রাকে করে গরু নিয়ে আসতে হলো, এত অল্প সময়ের মধ্যে কিভাবে তারা সেখানে গেল, এই রহস্য আমি বুঝতে পারিনি। তবে জিনেরা অনেক সময় মায়াজাল সৃষ্টি করে এক জায়গা থেকে দ্রুত আরেক জায়গায় চলে যেতে পারে, এটা আমরা জানি। হয়তোবা ওই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় কোনো না কোনো ভাবে ওই লোকটিও ওই গরুর সাথে সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছিল, কারণ খুব কাছাকাছি দূরত্বে ছিল তো তারা। হতে পারে, এমনটা হতে পারে, কিন্তু জানি না আসলে অ্যাকচুয়ালি কি কারণে এই ঘটনাগুলি ঘটেছিল। তো প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি সৌমিত্র রয় তার কাছ থেকে। তার বাড়ি রাজবাড়ী জেলাতেই, কিন্তু সে থাকে ঢাকার বাসাবোতে। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সে ইংরেজি বিভাগে লেখাপড়া করছে। আর এই ঘটনাটি সে মূলত তার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছে। ঘটনাটির সময়কাল জানা নেই, এটা অনেক আগেরই হবে, তবে আনুমানিক 60 বা 70-এর দশকের আশেপাশের কোন একটি সময়ে। ঘটনাটি যেখানে ঘটেছিল এই জায়গাটি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। এক্সাক্ট কোন গ্রামে সেটি ওই ভাইয়া বলতে পারেনি। ঘটনাটি খুবই ভয়ানক এবং মর্মান্তিক। ঘটনাটি যেই বাড়িতে ঘটে ওই সময় ওই বাড়ির মহিলারা তারা মুড়ি ভাজছিল। কারণ অনেক সময় আমরা দেখি যে গ্রামে নতুন ধান উঠলে ওই নতুন ধান দিয়ে মুড়ি তৈরি করে। তো ওরকম ভাবে নতুন ধান উঠেছিল, নতুন ধান দিয়ে তারা মুড়ি তৈরি করার কাজ করছিল। বিকাল থেকে মূলত তারা কাজ শুরু করে। বেশ 7-8 জন মহিলারা মিলে এই কাজ করছে। সন্ধ্যার পর ওনারা কাজ করেই যাচ্ছিলেন, কারণ কাজ আরো বাকি ছিল। ওই বাড়িতে একটা কুকুর ছিল। সন্ধ্যার পরও যখন তারা কাজ করছিল, একটা সময়ে ওই কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। তখন ওনারা হাসাহাসি করে যে কি ব্যাপার, যে কুকুর ঘেউ ঘেউ করছে কেন। এই রান্নাঘরের দিকে তাকিয়ে, কুকুর কি মুড়ি খাবে নাকি? তো একজন বলে ঠিক আছে, কুকুরকে কিছু মুড়ি দাও যদি খায়। তখন কুকুরের সামনে কিছু মুড়ি দেয়, কিন্তু কুকুর ওই মুড়িতে মুখও লাগায় না। সে মাঝে মাঝেই ঘেউ ঘেউ করছে এবং মনে হচ্ছে সে কিছু একটা দেখেছে। তো একজন বলে যে কুকুরকে ঠান্ডা হয়ে যেতে, মানে কুকুরকে ইশারা দিয়ে একটু ধমক দিয়ে ঠান্ডা হয়ে যেতে বলে, কিন্তু কুকুর একদম ঠান্ডা হচ্ছিল না, কিন্তু মাঝে মাঝে ঘেউ ঘেউ করছিল। তার ঘেউ ঘেউর কারণ কেউ বুঝতে পারছিল না ওইভাবে। এর মধ্যে একজন মহিলা পরবর্তীতে আসে, তার সাথে একটি বাচ্চা ছিল। তো তারও আর একজন পরিচিত মহিলা ওখানে যিনি কাজ করছেন, সে ওই বাচ্চা কোলে নিয়ে ওই মহিলাকে কাজ দেখিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে করতে হবে, কিন্তু সেই মহিলাটি বারবার ভুল করছিল। তখন তিনি তার বাচ্চাটিকে ওই মহিলার কোলে দেন, মানে যে ভুল করছিল তার কোলে দেন, কোলে দিয়ে বলেন যে এই দেখ আমি কিভাবে করি, এটা খেয়াল কর। তখন ওই সেও খেয়াল করছিল। তখন ওই যে মহিলাটি যে বারবার ভুল করছে, সে বলে যে আচ্ছা এবার আমি করছি, বাচ্চাটাকে আমি একটু পাশে রেখে দিচ্ছি, আমি একটু হাতে কলমে করি, আপনি আমাকে আবারও দেখাই দেন। এখন বাচ্চা পাশে রেখে দিচ্ছে, উনি মনে করছেন যে এখানে তো আরো অনেকেই আছে, সমস্যা কি, বাচ্চা থাক না পাশে, চুলার তো একদম কাছাকাছি না যে আগুনের তাপ লাগবে। তখন বাচ্চাকে ওই কাছে রেখে দেওয়া হয়। বাচ্চা কিন্তু বেশি বয়স ছিল না, 2 কি 2.5 মাস বা এরকম আশেপাশের একটি সময় তার বয়স ছিল আর কি। তো বাচ্চাটি পাশে রেখে দেওয়া হয়। এখন যতই 7-8 জন মানুষ থাকুক না কেন, কোনো না কোনো সময় তারা 1 সেকেন্ডের জন্য আনমনা হয়ে যান বা অন্যদিকে মনোযোগ চলে যায়। তখন বাচ্চার দিকে তাকানোর মতো ওই সময়ের জন্য, ওই ছোট্ট সময়ের জন্য তাদের মানে ফুসরত ছিল না বা মনোযোগ ছিল না। কিছু সময় পর যখন তাকিয়েছে বাচ্চার দিকে, দেখে বাচ্চা নেই। এই বাচ্চা কোথায় গেল? তখন সবার টনক নড়ে, বাচ্চাকে নিল। ওদিকে কুকুরটি ঘেউ ঘেউ করেই যাচ্ছিল।
সবাই মনে করেছে যে হয়তোবা শেয়াল ঢুকেছিল বা শেয়াল আশেপাশে ছিল, যার কারণে ওই কুকুরটি ঘেউ ঘেউ করছিল। আর এখনো ওই বাচ্চাটিকে শিয়ালে নিয়ে গেছে। অনেক সময় এরকম দেখা যায়, শিয়াল বাচ্চা নিয়ে যায় যদি সুযোগ পায়। মানুষের বাচ্চা, ছাগলের বাচ্চা, এরকম যে মানে তার খাওয়ার জন্য যে কোনো কিছু সে নিয়ে যেতে পারে। তখন লোকজন, মানে ওই মহিলারা চিৎকার করে উঠলে লোকজন চলে আসে, বলে কি হয়েছে, সব ঘটনা খুলে বলে। তখন সবাই হাতে লাঠি, বর্ষা, তারপরে আরো অনেক কিছু নিয়ে বেরিয়ে পড়ে, এবং সাথে মশাল বা কারো হাতে হারিকেন ছিল, কারো হাতে টর্চ লাইট ছিল। তারা বেরিয়ে পড়ে ওই বাচ্চার খোঁজে। তারা চিন্তা করছে এটা শেয়ালের কাজ। তারা খুঁজতে থাকে, বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে খুঁজতে থাকে। এর মধ্যে একটি দল তারা খুঁজতে খুঁজতে একটি ঝোপের কাছে চলে আসে। ঝোপের কাছে যখন চলে আসে, তখন ঝোপের অপোজিট পাশে, মানে অন্য পাশে, তারা কিছু মটমট করে আওয়াজ শুনতে পায়। সবাই তখন ঝোপের মানে সাইড দিয়ে গিয়ে সামনে গিয়ে একটা ভয়ানক জিনিস দেখে। এর মধ্যে একজন বলে ওঠে, মানে মূলত একজন যায় শুরুতে, সে যাওয়ার পরে চিৎকার করে ওঠে, বলে ওরে আল্লাহ, এটা কি? তার কথা শুনে ওই আশেপাশে যারা ছিল তারা দৌড়ে চলে আসে। এসে তারা যে দৃশ্য দেখতে পায়, এটি দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে সম্পূর্ণ অজানা একটা প্রাণী, কালো, লোমশ, অনেক উঁচু লম্বা। এটি না ভল্লুক, না বাঘ, না সিংহ, না গরিলা। এই জিনিসটি তার পিঠ ফিরিয়ে বসে আছে। যখন সে মানুষের শব্দ পেয়েছে, তখন সে তার পুরো বডি ঘুরিয়ে বসে, এবং যখনই ঘুরে বসিয়েছে, তখন সবাই তাদের হাতে থাকা আলোতে দেখতে পায় ওই প্রাণীটির মুখ দিয়ে রক্ত পড়ছে। আর ওই যে শিশু বাচ্চাটিকে সে ধরে এনেছিল, পা থেকে কোমর পর্যন্ত সে খেয়ে শেষ করে ফেলেছে। লোকজন কেউ কেউ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে ভয়ানক প্রাণীটিকে দেখে। আর প্রাণীটি যখনই সবার মুখোমুখি হয়ে যায়, সে তখন ওই বাচ্চার ডেড বডিটা রেখে জোরে এক দৌড় দেয়, এবং এত জোরে দৌড় দেয় যে ওই যে পাশে একটি বিশাল ধান ক্ষেত ছিল, এবং বিঘাকে বিঘা, মানে শত শত বিঘা জমি নিয়ে ধান লাগানো হয়েছিল। মুহূর্তের মধ্যে মনে হলো দৌড়ে সে পার হয়ে চলে গেল। চাঁদের আলোতে দূরে যতটুকু বোঝা গিয়েছিল, ওই বাচ্চাটির তো ডেড বডি পাওয়া গেল, কিন্তু ওই প্রাণীটির আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, না আগে না পরে। আমি চেষ্টা করেছিলাম যে ওই প্রাণীটি আগেও এই টাইপের কোনো ঘটনা ঘটিয়েছিল কিনা, বা এই ঘটনার পরেও সে কোনো ঘটনা ঘটিয়েছিল কিনা। তবে এই ধরনের কোনো তথ্য আমি পাইনি, বা যেই ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম তিনিও খোঁজখবর নিয়ে এই ধরনের কোনো তথ্য দিতে পারেননি। তবে ওই প্রাণীটি যে আসলে অন্য ধরনের কোনো প্রাণী ছিল না, এটি কিন্তু দুটো কারণে বোঝা যায়। কারণ হচ্ছে, গ্রামে ওই ধরনের ভয়ানক অজানা প্রাণী থাকার কথা নয়। আর একটা বিষয় হলো যে কুকুর, সে কিন্তু অনেক জিনিস দেখতে পায় যে আমরা দেখতে পাই না। নিশ্চয়ই সে কোনো কিছু আঁচ করেছিল, যার কারণে সে ঘেউ ঘেউ করছিল। অন্য লোক তো টের পাচ্ছিল না। আর ওই মহিলাদের কোনো একটা অবচেতন মুহূর্তে ওই বাচ্চাটিকে ওই ভয়ানক পিশাচ প্রাণীটি নিয়ে চলে যায়। কিন্তু ওই কুকুরটি ঘেউ ঘেউ করছিল, সবাই মনে করছে এটা শেয়াল নিয়ে গেছে। আর শেয়াল যদি নিয়ে যেত, ওই কুকুরটি তার পেছনে কিন্তু দৌড়াতো। নিশ্চয়ই কুকুরটি এমন ভয় পেয়েছিল যে ওই প্রাণীটির পেছনে দৌড়ানোর সাহস ছিল না। কিন্তু এই বিষয়টা কিন্তু কেউ অ্যানালাইসিস করতে পারেনি, বা ওই সিচুয়েশনে বা ওই ধরনের ভয়ানক একটা চিন্তার মুহূর্তে কারো কিন্তু ওই কুকুর কি ভাবলো না ভাবলো এই বিষয়টি মাথায় আসার কথা নয়। যাই হোক, মানুষকে খুব পিশাচ কিন্তু আজও রয়েছে। হয়তোবা গ্রামে এই জিনিসটার প্রকটতা বেশি, কিন্তু এখন খুব একটা দেখা যায় না। কিন্তু দেখা না যাওয়ার মানে এই নয় যে এটি এখন আর পৃথিবীতে নেই, নিশ্চয়ই আছে। তাই আমরা আমাদের সন্তানদেরকে খুব সাবধানে রাখবো। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।